বিসমিল্লাহির রহমানির রহিম। হচ্ছে 10 জানুয়ারি 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের ফৌজদারি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গতকাল আমরা একটা প্রশ্ন শুরু করেছিলাম, ওটা শেষ করতে পারি নাই। সেটা হলো অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। ওই যে খ নাম্বার, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কিভাবে কোথায় আপিল করতে হবে এটা তো পড়ছি। আপিল ডিভিশনের মধ্যে পার্থক্য কি, গ নাম্বার, এটা পড়ি নাই। আর খালাস আদেশের বিরুদ্ধে আপিল পড়ছি, বাট অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এটা আজকে পড়বো। তো সবাই আহ বের করেন, 66 নম্বর পেজে চলে আসেন। 66 নম্বর পেজের নিচে, 66 নম্বর পেজের নিচে প্রথমে আমাদের বুঝতে হবে যে অপর্যাপ্ত দণ্ডাদেশ বিষয়টা কি। দেখেন, অপর্যাপ্ত দণ্ডাদেশ হলো যে দণ্ডাদেশের ক্ষেত্রে আদালত দণ্ড দিছে, কিন্তু যিনি মামলা দায়ের করেছে রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ, তার কাছে মনে হচ্ছে যে ওই দণ্ডটা অপর্যাপ্ত হয়ে গেছে, কম হয়ে গেছে, তারা চাচ্ছে যে এই অপরাধীর সাজা আরো বেশি হবে। দণ্ড বৃদ্ধি আর অপর্যাপ্ত একই কথা। দণ্ড বৃদ্ধি আর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, দণ্ড বৃদ্ধির আপিল আর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল একই কথা। তো দণ্ড বৃদ্ধির আপিল, তাহলে আমার বুঝতে হবে দণ্ড বৃদ্ধির আপিল কে করে? খালাসের আপিল যারা যারা করে, দণ্ড বৃদ্ধির আপিলও তারা তারা করে, অর্থাৎ নালিশকারী আর রাষ্ট্রপক্ষ। তো এই দণ্ড বৃদ্ধির আপিল আমাদের ফৌজদারি কার্যবিধিতে শুরুতে ছিল না, এটা পরবর্তীতে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংযোজন করা হয়েছে 417 ক। কত বলেন? 417 ক। একটু যদি পড়ি, দেখেন, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে। আর যদি ইংরেজিতে বলি তাহলে কত? 417A। ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে উক্ত দণ্ড বৃদ্ধির জন্য 417 ক ধারার বিধান অনুসারে আপিল করা যায়। প্রথমে আমরা চলে আসি কে কে আপিল করতে পারে। দেখেন, পাবলিক প্রসিকিউটর পারে 417 ক এর 1 ধারায়। আর পারে কে? অভিযোগকারী 417 ক এর কত? 2 ধারায়। তাহলে আমি আপনারা মনে রাখবেন যে খালাসের আপিল তারা তারা করতে পারে, অপর্যাপ্ত দণ্ডের আপিলও কি তারা তারা করতে পারে, নাকি? তো এখন আহ অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলটা কোথায় হবে? দেখেন, প্রথমে লিখছে হাইকোর্ট বিভাগে, আর তারপর লিখছে সংশ্লিষ্ট আপিল আদালতে। কোথায়? হাইকোর্ট বিভাগে আর কি সংশ্লিষ্ট আপিল আদালতে। আমি একটু বুঝাই দিই, এটা হলো যে দণ্ড বৃদ্ধির আপিল জিআর মামলার ক্ষেত্রে, কি মামলা? জিআর মামলার ক্ষেত্রে পিপি আপিল করতে পারে, এবং এই দণ্ডটা যেই দেখ না কেন, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে দায়রা আদালত যেই দেখ না কেন, আপিল চলে যাবে সরাসরি হাইকোর্টে। যদি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট একটা মামলায় দণ্ড দিছে, এখন রাষ্ট্রপক্ষ চাইতেছে এই দণ্ড বেশি হোক, পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিলে হাইকোর্ট, যুগ্ম দায়রা জজ দিলে হাইকোর্ট, দায়রা জজ দিলে হাইকোর্ট। হ্যাঁ, বুঝলেন? তো তাহলে আমার মনে রাখতে হবে যে দণ্ড বৃদ্ধির আপিল সর্বদাই কোথায় হবে? পিপি যদি করে কোথায় হবে? হাইকোর্টে। এটা একটু পড়ে নিয়ে আগে দেখেন, পাবলিক প্রসিকিউটর কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 417 ক এর 1 ধারায় বলা হয়েছে যে যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল দায়েরের নির্দেশ দিতে পারেন। কাকে নির্দেশ দিবে? পাবলিক প্রসিকিউটরকে। তো পাবলিক প্রসিকিউটর আন্ডারলাইন করেন জিআর এবং সিআর। যদিও আমি একটু আগে আপনাদের বুঝাইছি শুধুমাত্র কি জিআর মামলা দিয়ে, বাট টেকনিক্যালি সিআর মামলাও পারে, সেটার ব্যাখ্যা পরে আসতেছি। জিআর এবং সিআর উভয় মামলার ক্ষেত্রেই অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর সর্বদা আপিল করবে হাইকোর্ট বিভাগে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে পিপি যদি আপিল করে কোথায় করবে? হাইকোর্টে। পিপি সাধারণত প্রথমে মনে রাখবেন যে পিপি দণ্ড বৃদ্ধির আপিল করতে পারে শুধুমাত্র জিআর মামলায়। কি মামলা? বুঝছেন?
তাহলে সহজ কথা, জিআর মামলা হইলে দণ্ড বৃদ্ধির কথা বললে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। আমরা একটু তামাদি মেয়াদ চলে আসি, যে পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে তামাদি আইনের 155 অনুচ্ছেদ অনুযায়ী 60 দিনের মধ্যে। কতদিন? তামাদি আইনের 155 অনুচ্ছেদ অনুসারে 60 দিন, 60 ডেইজ। এবং আরো সহজ বিষয় হচ্ছে যে দণ্ড বৃদ্ধি আপিলের ক্ষেত্রে পিপি করুক আর নালিশকারী করুক, যেই করুক না কেন, আপিল সময় সব সময় 60 দিন। না, নট অনলি হাইকোর্ট, যে কোনো জায়গা 60 দিন। দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে যে জায়গায় আপিল করুক না কেন, যেই করুক না কেন, তামাদি মেয়াদ কয়দিন? 60 দিন। এরপরে যদি আমরা চলে আসি অভিযোগকারী কর্তৃক দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, 417 ক-এর 2 ধারায় বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে হওয়ার অপর্যাপ্ততার কারণে অভিযোগকারী সংশ্লিষ্ট আপিল আদালতে, এটা বলতেন, সংশ্লিষ্ট আপিল আদালতে আপিল করতে পারবেন। সংশ্লিষ্ট আপিল আদালত শব্দটা গোল দিবেন। সংশ্লিষ্ট আপিল আদালত আসলে এই বিষয়টা কি? সংশ্লিষ্ট আপিল আদালত হলো, গতকাল আমরা যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করছি না, সংশ্লিষ্ট আপিল আদালত হলো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে চিফ জুডিশিয়ালের কাছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে দায়রা জজ, যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে দায়রা জজ, 5 বছর বেশি দিলে হাইকোর্ট, দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ দিলে কোথায়? হাইকোর্ট। এটাই হলো সংশ্লিষ্ট আদালত। অর্থাৎ সিআর মামলার ক্ষেত্রে একটা সিআর মামলায় দণ্ড দিচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এখন নালিশকারী চাইতেছে দণ্ড বৃদ্ধি হোক, তাহলে আমি আগে দেখবো যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল কোথায় করতাম? দণ্ড দিলে চিফ স্যারের কাছে করতাম, তাহলে দণ্ড বৃদ্ধির আপিলও চিফ স্যারের কাছে। বুঝছেন? এটা হলো নালিশকারীর ক্ষেত্রে। যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দেয়, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আসামি আপিল করে কোথায়? দায়রা জজ। যদি না সিআর মামলা হয়, তাহলে নালিশকারীও দণ্ড বৃদ্ধির আপিল করবে কার কাছে? দায়রা জজ। সহজ কথা। সংশ্লিষ্ট আদালত মানে ওই দণ্ডাদেশের ক্ষেত্রে যে থিওরি ফলো করা হয়, এই দণ্ড বৃদ্ধির ক্ষেত্রেও কি সেই একই থিওরি অনুসরণ করতে হবে। দেখেন, শুধুমাত্র মূল সিআর মামলার ক্ষেত্রেই অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারেন। কি মামলা? মূল সিআর মামলা। মূল সিআর মানে হলো, মানে যে মামলাটা অরিজিনাল মামলা, মানে আপিল টাপিলে না, সরাসরি বিচারে যে রায় দিছে সেটা। তামাদি মেয়াদ, অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে ফৌজদারি কার্যবিধি 417 ক-এর 2 ধারা অনুযায়ী 60 দিনের মধ্যে। তো এই যে অভিযোগকারীর যে তামাদি মেয়াদটা, এটা তামাদি আইনে অনুচ্ছেদে বলে নাই, এটা বলছে ফৌজদারি কার্যবিধির কত 417 ক-এর 2। কত দিনের মধ্যে? 60 দিন। 60 দিনের মধ্যে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন নোটে, মানে এটা প্রশ্নের অংশ না, নোট, দণ্ডাদেশ এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে গোল দেবেন, ক্রস আপিল হয়। দণ্ডাদেশ আর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কি হয়? ক্রস আপিল। হোয়াট ইজ ক্রস আপিল? আদালত আদেশ দিছে একটা, এখন ওই আদেশের বিরুদ্ধে যিনি বাদী সেও আপিল করছে, আবার যিনি আসামি সেও আপিল করছে। বাদী আপিল করছে তার দণ্ড বৃদ্ধি হোক, আসামি আপিল করছে তার দণ্ড যাতে কমে বা খালাস হয়। তাহলে এটারই কি বলে? ক্রস আপিল। একটা আদেশের উপর ভিত্তি করে যদি দুইটা আপিল হয়, তাহলে সেটারে কি বলে? বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর সবসময় হাইকোর্ট বিভাগে আপিল করে। মাত্রই পড়াইছি, পাবলিক পিপি আপিল করলেই দণ্ডবৃদ্ধির আপিল চলে যাবে কোথায়? হাইকোর্টে। তারপরে অভিযোগকারী শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট আপিল আদালতে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারে নাকি? অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যেই আপিল করুক না কেন, তামাদি মেয়াদ কত দিন? 60 দিন। তারপরে দেখেন, পিপি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে তখনই দ্বিতীয় আপিল করতে পারে যখন কোন সিআর মামলায় অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে প্রথম আপিল ম্যাজিস্ট্রেট অথবা দায়রা আদালতে করেছে। সাধারণত নিয়ম নাই, মানে নজির নাই যে অপর্যাপ্ত দণ্ড বৃদ্ধি দ্বিতীয় আপিল হয়েছে। বাট ফৌজদারি কার্যবিধির 417 ক ধারা যদি অধ্যয়ন করা হয়, তাহলে দেখা যায় যে দ্বিতীয় আপিলও হতে পারে। এখন দ্বিতীয় আপিল যদি হতে পারে, তাহলে দ্বিতীয় আপিল করতে পারে পিপি, নালিশকারী না। কে? পিপি। এখন প্রশ্ন হলো, একটু গভীরভাবে চিন্তা করেন, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে প্রথম আপিল যদি পিপি করে, কোথায় চলে যায়? হাইকোর্টে। তাহলে দ্বিতীয় আপিলের তো জায়গা নাই।
এখন কেউ আবার বললেন না স্যার আপিল বিভাগে করবে, না আপিল বিভাগ তো আমাদের ফৌজদারি কার্যবিধির কোথাও বলে নাই। আমাদের ফৌজদারি কার্যবিধির দৌড় হচ্ছে কোন পর্যন্ত? হাইকোর্ট পর্যন্ত। তো তাহলে যে ক্ষেত্রে একটা নালিশি মামলায় ধরেন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, তাহলে ওই দণ্ড বৃদ্ধির আপিল করবে নালিশকারী কোথায়? দায়রা জজ। ধরেন দায়রা জজ ওই দণ্ডই বহাল রাখছে, কোনো দণ্ড বৃদ্ধি করে নাই, তাহলে নালিশ, ওটা তো সিআর মামলা। এখন ওই জায়গায় তো আর নালিশকারী দ্বিতীয় আপিল হাইকোর্টে করতে পারবে না। এই ক্ষেত্রে রিভিশন করতে পারে কে? সরি, এই ক্ষেত্রে সে তার প্রতি গেল রিভিশন। আর আপিল যদি করতে হয়, আপিল করতে পারে হচ্ছে পিপি দ্বিতীয় আপিল করবে কার কাছে? দণ্ড বৃদ্ধির হাইকোর্টে। এখন আপনি বলতে পারেন স্যার এটা তো সিআর মামলা, তাহলে পিপি কেন ইনভলভ হবে? তাই তো, দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে সবাই সমানে, রাষ্ট্রপক্ষে যে কোনো মামলা পরিচালনা করে কে? পিপি। সো এই ক্ষেত্রে পিপি ইনভলভ হতে পারে। তাহলে যদি বলা হয় যে দণ্ড বৃদ্ধির আপিল, দ্বিতীয় আপিল কি করা যায়? হ্যাঁ, করা যেতে পারে। শুধুমাত্র কোন ধরনের মামলায়? সিআর মামলায়। তাও যে সিআর মামলায় আগে প্রথম আপিল করছে কে? নালিশকারী দায়রা জজের কাছে, পরে দায়রা জজ যদি আপিলে সেই দণ্ড বহাল রাখে, তাহলে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। বুঝতে পারছেন? তাহলে এই হলো অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তাহলে আবারও বলি, দণ্ড বৃদ্ধির আপিল 417 কতে পিপি করতে পারে আর নালিশকারী করতে পারে। পিপি জিআর মামলা সিআর মামলা উভয়ই পারে, বা পিপি জিআর মামলা সিআর মামলা যাটাই করুক না কেন, উনি আপিল করলে চলে যাবে কোথায়? হাইকোর্টে। তামাদি মেয়াদ 60 দিন, তামাদি আইনের 155 অনুচ্ছেদ। আর নালিশকারী শুধু করতে পারে মূল সিআর মামলায় সংশ্লিষ্ট আপিল আদালতে। সংশ্লিষ্ট আপিল আদালত বলতে বোঝায় দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হতো সেইভাবে এক্ষেত্রেও তামাদি মেয়াদ কতদিন? 60 দিন। কোন প্রশ্ন আছে কারো? অনলাইন অফলাইন ভাই বোনেরা? উনি যে প্রশ্ন করছে সেটার উত্তর দেন। উনি বলছে যে আপিলের ক্ষমতা বেশি নাকি রিভিশনের ক্ষমতা বেশি? এই আরিফ সাহেব, বাপের ক্ষমতা বেশি না মার ক্ষমতা বেশি? বাপের ক্ষমতা বেশি না মার ক্ষমতা বেশি? স্বামীর ক্ষমতা বেশি না স্ত্রীর ক্ষমতা বেশি? এটাও যার যার অবস্থানে। শুনেন, আপিল হচ্ছে কায়েমি অধিকার, মানে আপিল সর্বক্ষেত্রেই করা যায়। আর তবে আপিল আবার স্বপ্রণোদিত হয়ে করতে পারে না। আপিল ঘটনাগত ক্ষেত্রে করা যায়, আইনগত ক্ষেত্রে করা যায়, কিন্তু রিভিশন শুধুমাত্র আইনগত ক্ষেত্রে করা যায়। এবং এখানে এরর অফ ল অকেশনিং ফেলার অফ জাস্টিস, মানে আইনগত ভুল থাকতে হবে এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হতে হবে। আর সর্বপ্রথমে করা যায় হচ্ছে আপিল। যদি কোনো ক্ষেত্রে আপিল না করা যায়, তখন করা যাবে কি? রিভিশন। তাহলে বলা যেতে পারে, আপনার প্রশ্নের আঙ্গিকে যেহেতু আপনি জানতেই চাইছেন, আপিল আর রিভিশন আদালতের ক্ষমতা একই টাইপের। কারণ রিভিশনে বলছে যে আপিল আদালতেরও যা যা ক্ষমতা আছে রিভিশন আদালতেরও তাইতে আছে, বাট আপনি দুটারে প্রতিদ্বন্দ্বী করতে পারেন না। কারণ একটা মামলায় আপিল রিভিশন একসাথে করা যায় না। সর্বপ্রথম করা যায় আপিল। যদি কোনো ক্ষেত্রে আপিল না করা যায়, তাহলে করা যায় কি? রিভিশন। সো প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন তখনই আসে যখন দুইটা একজন আর একজনের মুখোমুখি হয়। কিন্তু এই জায়গায় তো একটা মামলায় আগে করবে কি? আপিল, পরে করা যায় রিভিশন। সো দুই আদালতের ক্ষমতা সেম, বাট একটার সাথে আরেকটার তুলনা করা যায় না। আচ্ছা, তো আমরা পার্থক্যে আসি। দেখেন, হ্যাঁ বিস্মিকা বলেন, কি শুনবেন বলেন। প্রশ্ন বোঝেন নাই? সংশ্লিষ্ট আপিল আদালত বলতে বোঝাচ্ছে যে দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে আপিল আদালত নির্ধারিত হতো সেইভাবে। ধরেন তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, তাহলে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আসামি আপিল করতে কোথায়? সিক্সারের কাছে। এইটুকু তো বুঝছেন। এখন ওই তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, কিন্তু বাদী পক্ষ চাইতেছে দণ্ড বৃদ্ধির, নালিশকারী।
তাহলে সে কোথায় যাবে? ওই চিফ স্যারের কাছে, সেটা বুঝাইছে। বুঝছেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, আসামি যাইতো কোথায়? দায়রা জজ। তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট শেয়ার মামলায় দণ্ড দিলে ওই দণ্ড বৃদ্ধির আপিল ও নালিশকারী করবে কোথায়? দায়রা জজ। 66 পেজে চলে আসেন। আর আপিল এখতিয়ার এবং রিভিশন এখতিয়ারের মধ্যে পার্থক্য। সংজ্ঞা দেখেন, আপিল একটি কায়েমী অধিকার। ঘটনার প্রশ্নে আন্ডারলাইন করবেন, ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে। মামলার কোন পক্ষ আদালতের রায় সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ পক্ষ রায় প্রদানকারী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারে। অপরদিকে, এই শুনেন, আমি এই জায়গায় যেভাবে পার্থক্য লেখা, এই পার্থক্য হুবহু আপনারা এইভাবে লিখবেন। মানে সিস্টেমটা আপনারা করেন কি, আগে এইভাবে 5টা আপিল লেখেন, পরে 5টা রিভিশন লেখেন। মানে আপিল 5টা এক জায়গায়, রিভিশন 5টা আর এক জায়গায়, এদেরকে আলাদা করবেন না। দুইটার তুলনা একসাথে করবো। সংজ্ঞা, দুইটার সংজ্ঞা কি একসাথে। আর একভাবে লেখা যায় ছক আকারে, টেবিল আকারে, ডাইনে বামে, কিন্তু ওইটা লিখতে গেলে ঝামেলা বেশি। আচ্ছা, রিভিশন বলতে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের আইনগত ভুল ত্রুটি সংশোধনের প্রক্রিয়াকে বোঝায়। আপিলের নাই রিভিশন কায়েমী অধিকার নয়। কি নয়? অর্থাৎ রিভিশন দায়ের করাকে অধিকার হিসেবে দাবি করা যায় না এবং শুধুমাত্র আইনগত ক্ষেত্রে রিভিশন দায়ের হতে পারে। তারপরে আসেন আমরা ক্ষেত্রতে চলে আসি। ক্ষেত্র, আইনগত ঘটনা ক্ষেত্রে, আইনগত ঘটনাগত ক্ষেত্রে আপিল দায়ের করা যায়, এটা আগেই জানি নাকি। পক্ষান্তরে শুধুমাত্র কোন ক্ষেত্রে রিভিশন করা যায়? আইনগত। দাবি বা অধিকার, আপিলকে অধিকার হিসেবে দাবি করা যায়, অপরদিকে রিভিশনকে অধিকার হিসেবে দাবি করা যায় না, এটা আদালতের বিবেচনাধীন। পাইছেন? শুনানির প্রকৃতি, আপিল আদালত ঘটনাগত আইনগত উভয় বিষয় শ্রবণ করেন, পক্ষান্তরে রিভিশন আদালত শুধুমাত্র আইনগত বিষয় কি করেন? শ্রবণ করেন। ক্ষমতার পরিধি, আপিলের ক্ষেত্রে আদালতের ক্ষমতা কি? ব্যাপক। অন্যদিকে রিভিশনের ক্ষেত্রে আদালতের ক্ষমতা সীমিত। মানে ক্ষমতা দুইজনের একই, বাট প্রয়োগের দিক থেকে আপিল আদালত বেশি প্রয়োগ করতে পারে। অস্ত্র ওনারও যা যা আছে, ইনারও তাই তাই আছে, কিন্তু উনি প্রয়োগ করতে পারে, ইনি প্রয়োগ করতে পারে কম। জি, উনি বিথিকা, আপিল হলো বিথিকা, আর রিভিশন হলো অরিত্র বাবা। দেখেন, খালাসের সিদ্ধান্তের ক্ষেত্রে আপিল আদালত খালাসের আদেশকে দণ্ডে রূপান্তর করতে পারে, অন্যদিকে রিভিশন আদালত খালাস আদেশকে দণ্ডে রূপান্তর করতে পারে না। এটা আমরা সামনে রিভিশনে গিয়েই বিস্তারিত পড়বো। শুনানির বাধ্যবাধকতা, আপিলকারী বা তার আইনজীবীর বক্তব্য না শুনে আপিল আদালত কোনো আপিল খারিজ করতে পারে না। মানে আপিল যারা করছে তাদের বক্তব্য অবশ্যই শুনবে, তারপরেই খারিজ করবে কি করবে না, সেই প্রশ্ন আসে। অন্যদিকে রিভিশনের ক্ষেত্রে রিভিশন আদালত কেবলমাত্র শাস্তি বাড়ানোর ক্ষেত্র ছাড়া, এটা আন্ডারলাইন করেন, কেবলমাত্র শাস্তি বাড়ানোর ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে দরখাস্তকারী বা তার আইনজীবীর বক্তব্য শ্রবণ করতে কি নন? বাধ্য নন। মানে রিভিশনের ক্ষেত্রে, রিভিশন তো যে কেউ একজন করে, আবার রিভিশন কখনো আদালত নিজে নিজেও প্রয়োগ করে। তাহলে রিভিশনের ক্ষেত্রে আদালত কোন পক্ষের তখনই শুনতে বাধ্য যখন আদালত কারো কি বাড়াচ্ছে? শাস্তি বাড়াচ্ছে। ক্ষমতা, ফৌজদারি কার্যবিধি 423 ধারায় আপিল আদালতের ক্ষমতা বর্ণিত রয়েছে 423-এ, বুঝছেন? অপরদিকে ফৌজদারি কার্যবিধি 439 এবং 439 ক ধারায় রিভিশন আদালতের ক্ষমতা বর্ণিত হয়েছে। তো আপিল আদালতের ক্ষমতা আছে এক জায়গায়, রিভিশন আদালতের ক্ষমতা আছে আর এক জায়গায়। এসআই স্বপন কে ভাই? ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? স্বপন সাহেব? ও আমাদের ওই যে স্বপন, বুঝতে পারছি। জি, রিভিশন ক্ষমতা বর্ণিত হয়েছে। এখন আমরা চলে আসি আপিলের বিধান। দ্বিতীয় আপিলের বিধান, ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের বিধান আছে। দ্বিতীয় আপিল কোন কোন ক্ষেত্রে করা যায় বলেন? খালাস, খালাস আর দণ্ডবৃদ্ধি, খালাস আর দণ্ডবৃদ্ধি, কিন্তু দ্বিতীয় রিভিশনের বিধান নাই। বাতিলে চলে আসেন, ফৌজদারি কার্যবিধি 431 ধারায় আপিল বাতিল হতে পারে,
পক্ষান্তরে ফৌজদারি কার্যবিধিতে রিভিশন বাতিলের করণের কোনো কি নাই, বিধান নাই। মানে অ্যাবেটমেন্ট অফ অ্যাপিল, যখন আপিলে আসামি পক্ষ মারা যায় তখন আপিলটা বাতিল হয়ে যায় আর কি। ধারা ফৌজদারি কার্যবিধি 404 থেকে 431 ধারা পর্যন্ত আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। অপরদিকে 435 থেকে 442 তো 42 ক লেখেন, 435 থেকে 442 ক পর্যন্ত রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। 42 জায়গা কি লিখবেন? 42 ক, না ব্র্যাকেটে না, একসাথে 442 ক লিখছেন। তাহলে আপিল এবং রিভিশন নিয়ে, মানে আপিল এবং রিভিশনের পার্থক্য নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার ধরেন স্যার, এই সিরিয়াল গুলা যদি এলোমেলো হয় সমস্যা নাই, এতে কোনো সমস্যা আছে? না স্যার যদি সবগুলো না লিখতে পারি স্যার? না লিখলে তো কোনো কারণ নাই, অ্যাটলিস্ট 5টা তো লিখবেন। জি স্যার, 5টা না স্যার, বেশি পারা যাবে, কিন্তু সবগুলো হয়তো না থাকতে পারে মনে। না থাকলে তো সমস্যা নাই, এখন না মনে যদি না থাকে এক্ষেত্রে তো আর না কিছু স্যার করার থাকবে, নাই। 11টাই মনে থাকবে বলতে এরকম না স্যার, মানে থাকবে 7-8টার মতো থাকবে। হ্যাঁ ওই তো হবে, জি স্যার। বেশি দেওয়া যাতে 7-8টা মনে থাকে। ধরেন 5টা দিছি, যদি 2-3টা মনে থাকে তাহলে বিপদ না। জি স্যার। হারাইতে লাগবে। আচ্ছা দেখেন, আচ্ছা 67 নম্বর পেজের শেষে চলে আসেন। আপিল আদালতের জামিন প্রদান এবং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা আলোচনা করুন। কখন একটি ফৌজদারি আপিল বাতিল হতে পারে? আপিল আদালত কখন জামিন দিতে পারে, আর আপিল আদালত কি অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে কিনা, এই হলো প্রশ্ন। আর কখন একটি ফৌজদারি আপিল কি হতে পারে, বাতিল হতে পারে। দেখেন, বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন এমন না যে আপনার এক টপিক থেকে আসবে, মানে একটা প্রশ্নে ক খ গ আছে, ধরেন ক এক জায়গা থেকে, খ এক জায়গা থেকে, গ আর এক জায়গা থেকে। তো এজন্য আপনি যে টপিক পড়বেন এটার এক অংশ পড়ছেন বাকি অংশ পড়েন না, এরকম হইলে হবে না। যদি যদি আপনি আপিল করেন, আপিলের 14 গোষ্ঠী পড়তে হবে। যদি রিভিশন করেন, রিভিশনের 14 গোষ্ঠী পড়তে হবে, যাতে কেউ আসলে লিখতে পারেন। দেখেন, তো আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিন দেওয়ার ক্ষমতা। আমি একটু সহজে কথা ব্যাখ্যা দিয়ে নিই, তারপরে আমরা পড়ি। দেখেন, সাধারণত জামিন প্রদান করে হচ্ছে যখন বিচার চলাকালীন সময়ে কেউ জেল হাজতে যায়, তখন জামিন চাওয়া হয় আমলি আদালতে বা কগনিজেন্স কোর্টে বা বিচারিক আদালতে। কিন্তু যখন দণ্ড দিয়ে দিছে, একটা আদালত বিচার শেষে কি দণ্ড দিয়ে দিছে, দণ্ড যখন দিয়ে ফেলে তখন তো দণ্ড কার্যকর হবে। এখন আসামির প্রতিকার কি আপিল করা। এখন দণ্ড দেওয়ার পরে দুইটা আদালতে আপিল করা যায়, এক হলো যে আদালত দণ্ড দিছে ওই আদালতে আপিল করা যায়, অথবা আপিল আদালতে আপিল করা যায়, সরি জামিন চাওয়া যায়। জামিন একটা হলো দণ্ড দেওয়ার পরে দুইটা আদালতে জামিন চাওয়া যায়, যে আদালত দণ্ড দিছে সে আদালতে জামিন চাওয়া যায়, অথবা আপিল আদালতে জামিন চাওয়া যায়। এখন বিষয়টা হলো যে কখন আমি যে আদালত দণ্ড দিছে সে আদালতে চাইবো, আর যখন আমি আপিল আদালতে জামিন চাইবো। শুনেন, যদি বিচারিক আদালত দণ্ড দেয় অনধিক 1 বছর, কত বছর? 1 বছর, তাহলে আপনি আপিল দায়েরের শর্তে জামিন চাইতে পারেন ওই যে আদালত রায় ঘোষণা করছে সে আদালতে, বা যে আদালত গ্রেফতার করছে সে আদালতে। বুঝাইতে পারি নাই বোধহয়। শুনেন, ধরেন একটা আদালত আপনারে দণ্ড দিছে ধরেন 6 মাস, গাজার মামলায় 6 মাস দণ্ড দিছে। তাহলে যেদিন রায় ঘোষণা করছে ওই দিন সাথে সাথে আপনি কি করতে পারেন, জামিন চাইতে পারেন যে আমারে অনধিক 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, মাত্র 6 মাস দিছে, আমি আপিল করতে চাই, আপিলের শর্তে আমারে কি দেওয়া হোক, জামিন দেওয়া। বুঝছেন?
আপিলের শর্তে জামিন তো দিছে, তার মানে আপনার জামিনের মেয়াদ কতদিন? যতদিন পর্যন্ত আপিল দায়ের না করতেছেন। যখন আপিল করতেন তখন আপিল অ্যাডমিট হওয়ার পর, আপিল করার পর আবার ওই আদালতে যে আবার জামিন চাইতে হবে, যে অর্ডার আমি আপিলের শর্তে জামিন পাইছিলাম, এখন আপিল করছি, আপিল যতদিন চলমান আছে আমার আবার কি দেওয়া হোক, জামিন দেওয়া হোক। ওই সময় যায় যদি জামিন না চান তাহলে কিন্তু আবার আপনারে ভিতরে নিয়ে নেবে। বুঝতে পারছেন? আচ্ছা, আপিলের, হ্যাঁ হ্যাঁ, 1 বছরের মধ্যে না। আমি বুঝাচ্ছি স্যার একটু। বাবা, ওই আপনাদের যে করে যে বলেন স্যার এ তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, তো এই একটা জামিন দেন, তারপরে আমরা ওই আপিলের সরকারি জামিন দিলে টাকা পয়সা গুছাবে, তো এই গুছাবে। কারণ স্যার এই একটা জামিন না দিলে টাকা পয়সা গুছাবে, তো জামিনের রায়কে তো ধুয়ে নিয়ে যাবে স্যার, জেলের মধ্যে ধুয়ে দিচ্ছে না। তো এখন সেই শর্তে যখন আমার দেখা গেল আমি একটা জামিন চালাম, আপনি 1 মাস পর টাকা গুছাইয়ে আপনার আপনি তো ওইসব বলতে পারেন স্যার আমি তো জামিন নিয়েছিলাম, এখন আমার আবার একটা জামিন দেন, তাই আপনি যথেষ্ট। প্রশ্ন ছিল যে 1 বছরের যে বিষয়টা, সাজাটা অনধিক 1 বছর হয় তাহলে এই শুনেন, জামিনটা কি? যাই হোক, মোট কথা হলো যে যখন আপনারে 1 বছর পর্যন্ত কারাদণ্ড দিচ্ছে তখন আপনি বিচারিক আদালতে জামিন চাইতে পারেন। কিসের শর্তে? আপিলের শর্তে। এ হলো কথা। এখন কয়দিনের মধ্যে জামিন চাবেন সেই রকম কোনো বিধিবিধান নাই। আর আপনি যদি সব মনে করেন যে আগে আমি 2 মাস সাজা খাইতেই নেই, জেলের মধ্যে যাই ভালো মন্দ খাইয়ে নি, পরে জামিন চাবানি, তাহলে তো ওই সময় তো আপনি আপিলই করতে পারেন। তাহলে আর এই জায়গা চাওয়ার কি দরকার? এটা তো একটা স্পেশাল অ্যাডভান্টেজ যে আমারে যেদিন রায় ঘোষণা স্যার আমার করছে, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন নিব, জামিন চাইতে পারেন। বুঝছেন? এখন প্রশ্ন মনে রাখেন নিমানি। এখন যদি সাজা দেয় 1 বছরের বেশি, তাহলে আর আপনি বিচারিক আদালতে জামিন চাইতে পাবেন না। তখন আপনাকে জামিন চাইতে হবে কোথায়? আপিল আদালতে গিয়ে। আপিল আদালতে গিয়ে আপিল করে জামিন চাইতে হবে যে আমার জামিন দেওয়া হোক। তো এই বিষয়গুলো, আপিলে জামিন, এই বিষয়গুলো আলোচনা করছে 426 ধারায়। 426 ধারায়। হ্যাঁ আশরাফুল বলেন, 426 ধারা আমরা পড়বো। কি মনে শুনছেন আশরাফুল বলেন? স্যার প্রশ্ন হলো ওই যে আপনি বললেন যে 1 বছরের ভিতরে হলে সংশ্লিষ্ট আদালতে জামিন চাইতে হবে স্যার। এখন এই জামিন দেওয়াটা বা ওই অ্যাকসেপ্ট করাটা কি স্যার বিবেচনামূলক হবে নাকি স্যার বাধ্যতামূলক হবে স্যার? অনেক সময় দেখা যাচ্ছে যে রায় হওয়ার সাথে সাথে অনেক আইনজীবী স্যার বলে স্যার আমরা আপিল সাথে আপিল চাই 1 বছরের যদি কম দেয়। তো এই ক্ষেত্রে স্যার অনেক সময় দেখছি এটা অ্যাকসেপ্ট করে, আবার দেখছি অ্যাকসেপ্ট করে না স্যার। তো এটা কি বিবেচনামূলক ক্ষমতা বিবেচনামূলক, হবে স্যার? বিবেচনামূলক। জি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ধরেন গতদিন কোর্টে একজন আইনজীবী সাহেব জেলা জজ কোর্টে এসে ওই এই আদালতের নথি, একজন আসামিরে দণ্ড দিছে 3 বছর। ওই আসামি ধরা খাইছে যে খুলনা যাইয়া, খুলনা আদালতে সে বন্দী আছে। এখন খুলনা আদালতে সে এই কিন্তু মামলা তো গোপালগঞ্জের, নথিপত্র খুলনা, সে জামিন চাবে। এখন নথিপত্র নিয়ে যেতে চাচ্ছে, এই জেলা জজের কাছে আবেদন করছে যে নথিপত্র যাতে পাঠানো হয় কোথায়? খুলনায়, এলসিআর। এখন জেলা জজ বলতেছে, জেলা দায়রা জজ স্যার, যে আপনি যে এই নথিপত্র যে খুলনা পাঠাইতে চাইতেছেন, পাঠাইয়ে আপনার লাভ কি? কারাদণ্ড দিছে কতদিন? 3 বছর। ওই জায়গা, ওই আদালত তো আপিল আদালত না, ওই জায়গাকে আপনি জামিন চাইতে পারবেন? ওই জায়গায় জামিন চাওয়া যেত কখন জানেন? যদি 1 বছর পর্যন্ত হতো, তাহলে ওই জায়গাকে আপনি জামিন চাইতে পারবেন না। তাই নথিপত্র ওই জায়গা পাঠাইয়া লাভ কি? তার চেয়ে বরং আপনি এই জায়গা আপিল করেন, আপিলের শর্তে জামিন চান। বুঝতে পারছেন? তাহলে সিনিয়র না থাকলে যা হয় আর কি, যখন আপনার সিনিয়র থাকবেন না, একা একা দৌড়ে বেড়াবেন, তখন এইসব দরখাস্ত দিয়ে বেড়াবেন না। নাম বলবো না। আচ্ছা, এই হলো কথা, ঠিক আছে? মানে এই সকল জিনিস, অনেক জিনিস আছে বইতে আমরা টেকনিক্যালি জিনিস পড়ি, কিন্তু কোর্ট কাছারিতে গেলে ওই জায়গার সিনারিও আলাদা। ওই জায়গায় আপনার প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখতে হবে। কোনো জিনিস না শিখে আপনি হঠাৎ করে যাওয়া যাবে না।
আসেন, যাই হোক, এখন আমরা এই দুইটা ধারা একটু বিস্তারিত পড়ি। দেখেন, আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত জামিনের জন্য 426 ও 427 ধারা আবেদন করা যায়। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল আদালত দণ্ড স্থগিত করে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। প্রথমে দেখেন আমরা 426 ধারায়, 426 ধারাটা বলছে যে 426 ধারা অনুযায়ী আপিল চলমান থাকলে, আপিল বলতে কি আছে? আপিল কি আছে? চলমান। চলমান মানে আপিল অলরেডি করা হয়েছে। আপিল আদালত যে দণ্ড বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই দণ্ডাদেশ কার্যকর, আন্ডারলাইন করবেন, স্থগিত করতে পারে এবং আসামিকে কি দিতে পারে? জামিনে মুক্তি দিতে পারে। তাহলে দণ্ড স্থগিত করতে পারে এবং আসামিকে সেই সাথে সাথে কি দিতে পারে? জামিনে মুক্তি দিতে পারে। অপরদিকে এটা বলছে 426-1, যদি আপনার উপধারা মনে না থাকে আপনি জাস্ট বলে দিবেন সবই কত? 426। 426, জি। বিচারিক আদালত কর্তৃক কোন ব্যক্তিকে গোল দেবেন অনধিক 1 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে, অনধিক কত? 1 বছর, মানে সর্বোচ্চ দিছে 1 বছর। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকলে, যদি আপিলের বিধান কি থাকে এবং বিচারিক আদালত যদি মনে করে যে উক্ত ব্যক্তি আপিল দায়ের করতে পারে, তাহলে বিচারিক আদালত উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে। পারে লেখছে, দেখছেন, দিবে বলে তা নাই কিন্তু, মানে পারে, দিতেও পারে নাও পারে। তবে সর্বোচ্চ কত? কত বছর কারাদণ্ড দিলেন? 1 বছরের। আচ্ছা, এরপরে হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল করার, আন্ডারলাইন করেন, অনুমতি সাপেক্ষে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময় উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। এটা বুঝেন নাই? এটা বুঝেন নাই, আমি একটু ব্যাখ্যা দিই তাহলে বুঝবেন। বিষয়টা হলো, ধরেন একজন আসামিরে 6 বছরের কারাদণ্ড দিছে, তাহলে যুগ্ম দায়রা 10, 6 বছরের কারাদণ্ড দিছে, তাহলে সে আপিল করবে কোথায়? হাইকোর্টে। কত ধারায়? 408-এ। 408-এ। আচ্ছা, এখন হাইকোর্ট বিভাগও ওই 6 বছরের কারাদণ্ড বহাল রাখছে। কি রাখছে? তাহলে ওই দণ্ড আপিলেও কি থাকলো? বহাল থাকলো। এখন বহাল থাকলো মানে পরে সাথে সাথে ও যদি বাইরে থাকে, ভিতরে থাকলে তো থাকলোই, আর বাইরে থাকলে সাথে সাথে ওরা কি নিয়ে যাবে? ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে যাবে কিনা বলেন? আচ্ছা, এখন ও তো ভিতরে আছে, এখন তাহলে এখন ওই আসামির প্রতিকার কি? এখন তার রিভিশনের সুযোগ নাই, কারণ আমি তো মূল রায়টাই দিছে হাইকোর্ট, রিভিশন কোথায় করবে? তাহলে ওর প্রতিকার হলো আপিল বিভাগে লিভ টু আপিল করা। কি করা বলেন? দ্বিতীয় আপিল বলেন কেন? আপিল বিভাগে লিভ টু আপিল করা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করলে লিভ টু আপিল বলে। এখন লিভ টু আপিল আদালত শুনতে বাধ্য না, মানে আগে হচ্ছে আপনার অনুমতি নিতে হবে যে আমি আপিল করতে চাই, আমার অনুমতি দেওয়া হোক। বুঝেন কিনা? তো এখন যখন আসামি পক্ষের আইনজীবী লিভ টু আপিলের অনুমতি চাইছে, লিভ টু আপিল এর অনুমতি দিছে, তার মানে আপিল আদালত, আপিল বিভাগ ওই আপিল কি বলেন শুনবে। তাহলে এই অনুমতি যখন দিছে, তখন এই আদালতকে এসে অবগত করতে হবে হাইকোর্টে যে আমারে লিভ টু আপিলের অনুমতি দিছে, তাহলে আমার আসামি যে কারাগারে আছে, আমার আসামি কি দেওয়া হোক? মুক্তি দেওয়া হোক, যতদিন পর্যন্ত আপিল বিভাগে মামলা কি আছে? চলমান আছে। তাহলে লিভ টু আপিল যদি আপনার অ্যাপ্রুভড হয়, তাহলে হাইকোর্ট বিভাগ জামিন দিতে পারে। এটা দেখেন, শেষ করতে দেন। দেখেন, হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, মানে হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়েছে, অলরেডি আপিল বিভাগে যায় কখন? হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে যায়। তাহলে হাইকোর্ট বিভাগ তো যে রায় দিছে তাতে দণ্ডিত ব্যক্তি অলরেডি কারাগারে আছে, তাহলে হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়েছে যে তার আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল করার কি দেওয়া হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে। তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময়, আপিল তো করতে কোথায়? আপিল বিভাগে। আপিল চলাকালীন সময় উক্ত দণ্ড স্থগিত করতে পারে
বা আসামিরে জামিনে মুক্তি দিতে পারে। আপিল চলতেছে কোথায়? আপিল বিভাগে, কিন্তু জামিন দিচ্ছে কে? হাইকোর্ট বিভাগ। বলেন এবার। উদাহরণ সহিত দিলাম প্রথমে যে একজন ব্যক্তিরে 6 বছরের কারাদণ্ড দিছে যুগ্ম দায়রা জজ, তখন 6 বছরের কারাদণ্ড দিলে সে আপিল করছে 408 ধারায় হাইকোর্টে। হাইকোর্টে যায়, ধরেন উদাহরণস্বরূপ আমি বলি, হাইকোর্টে যায় সে আপিলের চলাকালীন সময় জামিন চাইছে, যে আমার আপিল যতদিন চলমান আছে আমার জামিন দেওয়া হোক। আদালত তারে জামিনও দিছে, কিন্তু ওই আপিল আদালত যখন রায় দিছে, রায়ে ওই 6 বছর বহাল রাখছে। যেহেতু বহাল রাখছে, তখন সে আবার কোথায় চলে গেছে? কারাগারে চলে গেছে। তাহলে রায়টা দিছে কে? হাইকোর্ট। এখন হাইকোর্টের যে কোনো রায়ের বিরুদ্ধে প্রতিকার পাইতে হবে কোথায়? আপিল বিভাগে। আপিল বিভাগে সে লিভ টু আপিল করছে। লিভ টু আপিল করলেই যে শুনবে বিষয়টা তা না। আগে যদি তার লিভ টু আপিল অ্যাপ্রুভ করে অনুমতি দেয়, তাহলে সে আইসা আবার হাইকোর্ট বিভাগে জানাবে যে আমার লিভ টু আপিল আপিল আদালত শুনতে চাইছে, সো আমার ওই জায়গায় যতদিন আপিল চলমান আছে আমার দণ্ড স্থগিত করে আমার আসামির মুক্তি দিতে, মানে জামিন দিতে মর্জি হয়। তখন হাইকোর্ট বিভাগ ওই আসামিরে আবার জামিন দিতে পারে। আপিল বিভাগ অনুমতি সাপেক্ষে অনুমতি না দেয়, আপিল বিভাগ অনুমতি সাপেক্ষে অনুমতি না দিলে আর কিছু করার নাই। দেখেন, একটা মামলা তো আর আজীবন চলবে না। আচ্ছা, 427 ধারায় আসেন। গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারির ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 417 ধারায় খালাসের বিরুদ্ধে বা 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ বা অন্য কোনো আপিল আদালত আসামিকে গ্রেফতারের জন্য গ্রেফতারি পরোয়ানা, আন্ডারলাইন করবেন, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে। গ্রেফতারি পরোয়ানা মানে কি? ওয়ারেন্ট। এবং গ্রেফতার করে যে আদালতে পাঠানো হয়, উক্ত আদালত আসামিকে কারাগারে পাঠাতে পারে বা জামিনে মুক্তি দিতে পারে। আমরা এমসিকিউ পরীক্ষার সময় বহুবার পড়ছি যে আপিল আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে কখন? আপিল আদালত গ্রেফতারি পরোয়ানা কি ইস্যু করে কখন? আপিল আদালত গ্রেফতারি পরোয়ানা সকল আপিলের ক্ষেত্রে করে না। আর একটা জিনিস কমন সেন্স, আইন মানে কমন সেন্স। আপনি একটু মনে মনে ভাবেন যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করে কি? পিপি বা রাষ্ট্রপক্ষ। খালাস আদেশে আসামি কি ভেতরে থাকে না বাইরে থাকে? বাইরে থাকে। তাহলে খালাস আদেশের বিরুদ্ধে আপিলে আপিল আদালত ওরে ধরে আনার জন্য কি ইস্যু করতে পারে? ওয়ারেন্ট। বুঝলেন কিনা? তাহলে খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আবার দণ্ড বৃদ্ধির আপিল, ধরেন দণ্ড একজন খাইতে বের হয়ে গেছে, এখন আর রাষ্ট্রপক্ষ যাচ্ছে তার দণ্ড বৃদ্ধি হোক, তাহলে ওই ক্ষেত্রেও সে কোথায় আছে? বাইরে আছে। তাহলে তারে ধরে আনার জন্য কি ইস্যু করবে? ওয়ারেন্ট ইস্যু করবে। তাহলে দুইটা আপিলের ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু করতে পারে, একটা হচ্ছে খালাস আর একটা হলো দণ্ড বৃদ্ধি। এই কথাটাই বলা হয়েছে কত ধারায়? 427 ধারায়। এবং তারে কারাগারে পাঠাতে পারে বা ইচ্ছা করলে কি দিতে পারে? জামিনে মুক্তিও দিতে পারে। তাহলে আপিল আদালত জামিন দিতে পারে কয়টা ধারায় বলেন তো? 426 আর 427। কোন প্রশ্ন আছে জামিন নিয়ে? আপিল আদালতে জামিন নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। 27 তো যে দুইটা আপিলের ক্ষেত্রে যদি ওয়ারেন্ট ইস্যু করে তারা ধরে নিয়ে আসে সেই ক্ষেত্রে। আচ্ছা, আমরা কোন প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা সামনে আগাই। দেখেন, আপিল আদালত কর্তৃক অধিকতর সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া। অধিকতর সাক্ষ্য গ্রহণ আন্ডারলাইন করেন, বা সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া। একটা জিনিস মনে রাখবেন যে সাক্ষ্য গ্রহণ করার দায়িত্ব কার বলেন তো? বিচারিক আদালতের। চার্জ গঠন করে সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করবে কে? বিচারিক আদালত। তো আপিল আদালত যদি কখনো মনে করে যে এই মামলায় সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল, বাট বিচারিক আদালত সেটা ইগনোর করে গেছে, করে নাই, বা সাক্ষ্য গ্রহণ সে করছে বাট মামলার এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে অমুকের সাক্ষ্য গ্রহণ করা দরকার, তাহলে আপিল আদালত এই সাক্ষ্য গ্রহণ করতে পারে বা যে কোনো আদালতে আদেশ দিতে পারে। এই কথাটাই বলা হয়েছে 428 ধারায়। দেখেন, 428 ধারার অধীন আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা বিচারিক আদালতকে সাক্ষ্য গ্রহণের জন্য কি দিতে পারে? নির্দেশ দিতে পারে। বিচারিক নজির, সুবিচারের স্বার্থে এই ধারা আবশ্যক হলে প্রয়োগ করা যায় এবং তা বাদী পক্ষ হতে পারে কি আসামি পক্ষ হতে পারে। মানে
বাদী পক্ষ আসামি পক্ষ যে কোনো পক্ষই আবেদন করতে পারে যে আপিল আদালতে যে ওনার সাক্ষ্য গ্রহণ করা হোক। 431 ধারায় জানতে চাইছে যে আপিল বাতিলকরণ, অ্যাবেটমেন্ট অফ আপিল, অ্যাবেটমেন্ট অফ আপিল। শুনেন, এই অ্যাবেটমেন্ট আছে দুইটা, ABET ওই অ্যাবেটমেন্ট মানে হচ্ছে প্ররোচনা, আর এই ABATEMENT এই অ্যাবেটমেন্ট মানে হচ্ছে বাতিল। মানে একটা আপিল কখন বাতিল হয়, একটা থিওরি শিখে রাখবেন, আপিল হোক আর ফৌজদারি মূল মামলা হোক, আসামি মারা গেলেই বাতিল। কি বলেন? আসামি মারা গেলেই বাতিল। তবে আসামি একটা ক্ষেত্রে মারা গেলে আপিল বাতিল হয় না, অর্থদণ্ডের ক্ষেত্রে। ধরেন আসামিরা 5 বছরের কারাদণ্ড দিছে, এখন আসামি আপিল করছে, আসামি মারা গেছে, আপিল কি বাতিল। কিন্তু 5 বছরের কারাদণ্ড দিছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করছে, তাহলে 5 বছরের ওইটুক বাতিল, কিন্তু 1 লাখ টাকা জরিমানা করছে, এই আপিলটুকু কি বলেন চলবে, সে মারা গেলেও চলবে। তাহলে আমাদের থিওরি হচ্ছে যে আপিল পিপি করুক, নালিশকারী করুক, আসামি করুক, দেখতে হবে মারা গেছে কি। যদি আসামি মারা যায় তাহলে আপিল বাতিল, কিন্তু পিপি মারা গেলে, নালিশকারী মারা গেলে কিন্তু আপিল বাতিল হবে না, তাতে আপিল যেই করুক না কেন। দেখেন, ফৌজদারি কার্যবিধির 431 ধারায় আপিল বাতিলের বিধান আলোচনা করা হয়েছে। 431 ধারা অনুযায়ী 417 বা 417 ক ধারার অধীন প্রত্যেকটি আপিল, আন্ডারলাইন করবেন, অভিযুক্ত ব্যক্তির মৃত্যুতে চূড়ান্তভাবে বাতিল হবে। অভিযুক্ত ব্যক্তি মানে কি? অ্যাকিউজড পারসন, আসামি। এবং এই অধ্যায়ের অধীন অন্যান্য প্রত্যেকটি আপিল, আন্ডারলাইন করবেন, অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল ব্যতীত আপিলকারীর মৃত্যুতে চূড়ান্তভাবে বাতিল হবে। তাহলে আমার সহজ থিওরি হলো যে আপিল যেই করুক না কেন, আসামি যদি মারা যায় তাহলে আপিল বাতিল। ফৌজদারি মামলা বা আপিল বাতিল হবে যদি অভিযুক্ত মারা যায়। সুতরাং কে মারা গেলে আপিল বাতিল হবে তা নির্ধারণ করতে হলে দেখতে হবে আপিল চলাকালীন সময়ে অভিযুক্ত মারা গেছে কিনা। তাহলে আপিল বাতিল আছে কত ধারায় বিথিকা? 431। কে মারা গেলে আপিল বাতিল? আসামি মারা গেলে আপিল বাতিল। আচ্ছা, এখন আমরা চলে আসি 69 পেজে, আপিলের পিটিশন। একটা আপিল আপনি কিভাবে লিখবেন সেই জিনিসটা। মূল মামলার সাথে আপিলের মিল আছে, এমন না যে মিল নাই। তো প্রথমে আমরা এখানে একটা আপিল আছে 408 ধারার আপিল। 408 ধারায় আপিল করে কার কাছে বলেন? দায়রা জজও করে, হাইকোর্টে করে। এখন আপনার কখনোই হাইকোর্টে আপিল করতে হবে এরকম কোনো দরখাস্ত আসবে না, কারণ পরীক্ষাটা তো নিম্ন আদালতের, মনে রাখবেন। হাইকোর্টে প্রশ্ন আসতে পারে কিন্তু কোনো মুসাবিদা আসবে, মানে প্রশ্ন আসতে পারে যে হাইকোর্টে কখন কখন আপিল করা হয়, কিন্তু কখনোই মুসাবিদা আসবে না যে হাইকোর্টে আপিলের একটি মুসাবিদা করুন, এইভাবে কোনোদিন আসবে না। আচ্ছা, তো দেখেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ঢাকা, আপনি এই জায়গায় জেলা বাদ দিয়ে শুধু দায়রা জজ লিখলেই হবে। বিজ্ঞ দায়রা জজ আদালত কি বলেন? ঢাকা। এখন আবার বলতে পারেন স্যার মহানগর কথা তো লেখেন নাই। ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা হইলে মহানগর দায়রা জজ, আর ঢাকা জেলা হলে দায়রা জজ। ধরেন ধামরাইয়ের মামলা, তাহলে ওইটা তো দায়রা জজ, ওটা মহানগর দায়রা জজ হবে না, কারণ ধামরাই মেট্রোপলিটন এলাকার ভিতরে না, বাট ঢাকা জেলার মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে মানে প্রথমে তাহলে আমরা লিখলাম কিসের নাম? আদালতের নাম। আদালতের নাম আপনি এই যে মাঝামাঝি লিখবেন, এই জায়গা যেভাবে লেখা সেইভাবে। এই জায়গার খাতা যদি দেখেন, এই পেজের দেখেন, এই বিজ্ঞ জেলা ও দায়রা জজ, এই জায়গার ডান সাইডেও যতটুকু জায়গা, বাম সাইডেও কি? ডান সাইডেও যত জায়গা, বাম সাইডেও তত জায়গা, মানে মাঝখানে। বুঝেন কিনা? তারপরে ফৌজদারি আপিল পিটিশন নাম্বার ... 2012। এই ফৌজদারি আপিল পিটিশনও কিন্তু এক পাশে লিখলে হবে না, এটাও লিখতে হবে কোথায়? মাঝ বরাবর। এখন এই জায়গায় আপিলের কোনো পিটিশন নাম্বার দেয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? কারণ আপনি তো যাই আপিলের পিটিশন জমা দিবেন, নাম্বার ফেলাবে তো, নাম্বার ফেলাবে কারা? ওরা।
সো আমরা কোনো নাম্বার এখানে দিতে পারবো না। ধারা 408 ফৌকাবি। ফৌকাবি মানে কি? ফৌজদারি কার্যবিধির কত ধারা? 408 ধারা। এখন এখানে একটা বিষয় দেখেন, এই জায়গা আগে পক্ষদের নাম লিখছে না, পরে নিচে এসে দেখেন বিষয় লিখছে। পরের পেজে দেখেন বিষয় আছে। আগে পক্ষদের নাম লিখছে, পরে কি লিখছে? বিষয়। এখন আপনি ইচ্ছা করলে আগে বিষয় লিখে পরে পক্ষদের নামও লিখতে পারবেন। মানে পক্ষদের নাম লিখে পরে বিষয় লেখা যায়, বা আগে বিষয় লেখা পরে পক্ষদের নাম লেখা যায়, দুইটাই সঠিক। বুঝাইতে পারলাম কিনা? আচ্ছা, তাহলে প্রথমে দেখেন 408 ধারার যেহেতু আপিলটাকে আসামি করবে না তিথি করবে? কে করবে বলেন তো? আসামি করবে। মোহাম্মদ জুলহাস পিতা মোহাম্মদ সুফি, 2 নম্বরে শাহমাজি পিতা মৃত অমুক, তালাপুর থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা, আপিলকারীকে আসামিগণ। বনাম মোহাম্মদ মাহবুব আলম তালুকদার পিতা হাজী আব্দুর রশিদ তালুকদার, সাকিন অমুক, তুরাগ ঢাকা। 2 নম্বরে দেখেন পক্ষ দুইটা। 2 নম্বরে কে? রাষ্ট্রপক্ষ বিজ্ঞ পিপি। কারণ আপনি যখন দায়রা জজের কাছে যাচ্ছেন তখন একটা পক্ষ সবসময় থাকবে কে? পিপি। রাষ্ট্রপক্ষ বিজ্ঞ পিপি রেসপন্ডেন্ট বাদী। এখন এই জিনিসটা লিখে রাখেন, যিনি আপিল করে তারে বলে আপিলকারী, আর যার বিরুদ্ধে আপিল করে তারে বলে রেসপন্ডেন্ট, বা এই জায়গায় বাদী লেখা না, এই জায়গায় লেখেন রেসপন্ডেন্ট। হ্যাঁ, ওই মামলার বাদী আর কি, কিন্তু এর ইংরেজিতে বলতেছে কি? রেসপন্ডেন্ট। অ্যাকচুয়ালি রেসপন্ডেন্টের বাংলা প্রতিবাদী, কিন্তু এই জায়গা প্রতিবাদী লিখি না, এখন রেসপন্ডেন্ট অলরেডি লিখছি। আপনি মনে রাখবেন যে যিনি আপিল করে তারে বলে আপিলকারী, আর যার বিরুদ্ধে আপিল করে তারে বলে কি? রেসপন্ডেন্ট বা প্রতিবাদী। কোথায় প্রতিবাদী লিখবেন? বাদীর জায়গা প্রতিবাদী আমি লিখতে বলছি। রেকর্ডিং চালাই শোনাবো কিন্তু। যদি রেসপন্ডেন্টের জায়গায় প্রতিবাদী লেখেন, যদি বাংলায় লেখেন, তাহলে ভাষাটা হবে প্রতিবাদী অবলিক বাদী। বুঝলেন? কারণ এই দরখাস্তের প্রতিবাদী হলো সে, কিন্তু মূল মামলার বাদী হলো সে। বুঝতে হবে, মূল মামলার বাদী সে, আর দরখাস্তের রেসপন্ডেন্ট বা প্রতিবাদী সে। বুঝলেন? আপনি আসামি, আপনিও এই মাফ করেন দি, থাক, মাফ করেন, দাঁড়ান। তো তাহলে এখানে দেখেন, এই মনে রাখবেন যে আপিল যিনি করে তাকে বলে আপিলকারী, আর যার বিরুদ্ধে আপিল করে তাকে বলে রেসপন্ডেন্ট বা প্রতিবাদী। তাহলে এই জায়গায় আপিল করতেছে আসামি, সো আসামি হচ্ছে আপিলকারী এবং অবলিক আসামিগণ লেখা। আর আপিল করা হচ্ছে ওই যে মাহবুব আলম বা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ পিপি, তাদের বিরুদ্ধে, তারা হচ্ছে রেসপন্ডেন্ট অবলিক কি? বাদী। আর রেসপন্ডেন্ট যদি না লিখতে চাইতেন তাহলে এই জায়গা হতো প্রতিবাদী অবলিক বাদী। বুঝাইতে পারছি? আচ্ছা, এবং বিষয়টা আপিলের রিভিশনের বিষয় একটু মোটা সোটা হয়, হেলদি হয়। কারণ এই জায়গা বিষয়তে এসে বলতে হয় যে কোন জায়গার মামলা কোন আদালতে চলছে, কোন আদালত রায় দিছে, সেই রায়ের বিরুদ্ধে আপিল করলাম আজকের এই আদালতে। এই যে দেখেন, হ্যাঁ, বিজ্ঞ বিষয় যদি দেখেন যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাবের বিগত এত 12 ইংরেজি তারিখে সিআর মামলা নং এত এর দণ্ডবিধির এত ধারায় আপিলকারী আসামিগণকে দোষী সাব্যস্ত করিয়া প্রত্যেকে 1 বছরের কারাদণ্ড, 2000 টাকা অনাদায়ে আরো 1 মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেন। যাহার বিরুদ্ধে সংক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত হইয়া ফৌজদারি কার্যবিধি 408 ধারার বিধান মোতাবেক অত্র আপিলেনগণ অত্র ফৌজদারি আপিল দায়ের করিলেন বটে। বুঝছেন? এই জায়গা আপনার যারা কিছু পারবেন না তারা লিখে দেবেন 408 ধারায় দায়ের জজের নিকট আপিল বিষয়, আর ওই এই লিখবেন আগের তে, ওই এই লিখবেন আগের তে, সারেন্ডার করলে হবে যে ওই এই লিখবো। ওই লিখবো কখন? যখন আমার সময় নাই। আগে তো তোমার শিখে যাইতে হবে যে বিজ্ঞ অমুক আদালত এত তারিখে এই রায় দিছে, এই রায়ের বিরুদ্ধে এত ধারায় এই জায়গায় এখন আপিল করলাম। বুঝছেন? আচ্ছা, এবার চলে আসেন যে আপিলকারীর বিনীত প্রার্থনা। এই যে আপিলকারী বিনীত প্রার্থনা, এই যে
দেখেন আপনাদের আপিলের দরখাস্ত শিখাই দিচ্ছি, কারণ গতবার রিভিশনের মুসাবিদা আসছে, গতবার যা পড়াই নেই। তো রিভিশন যেহেতু আসছে, আপিল তো দূরে নয়, আসুক আর না আসুক শেখানোর দায়িত্ব আমার। আপিলকারীর বিনীত প্রার্থনা এই যে তো আপিলকারী বিনীত প্রার্থনা এই যে বাদীর আর্জি নিম্নরূপ। আপিলকারী বিনীত প্রার্থনা এই যে মানে যে ওই যে বাদীর যে মামলাটা, এই মামলাটা হুবহু ওই জায়গা একটু লিখে দিতে হবে। মানে হুবহু না লিখলেও কি মামলা করছে ওই মামলা সম্পর্কে সংক্ষেপে একটু বিবরণ দিতে হবে, যে কি বিষয় নিয়ে এই মামলাটা হয়েছে। দেখেন বিথিকা, বাদীর আর্জি নিম্নরূপ। আসামিগণ পরস্পর যোগ সাজস পূর্ব পরিকল্পিত বেআইনিভাবে জনতা সংঘবদ্ধ বাদীকে মারধর, ধারালো অস্ত্রের সাহায্যে মারাত্মক জখম করা, নগদ টাকা, বিভিন্ন মূল্যবান মালামাল জোরপূর্বক ছিনতাই, বাদীকে শ্বাসরুদ্ধ করিয়া মারার চেষ্টা, প্রাণনাশের হুমকি প্রদর্শন করিয়া, এমনকি বাদীর কন্যাকে মারধর তথা শ্লীলতাহানি করিয়া তাহারা যৌথভাবে দণ্ডবিধি আইনের 143, 448, 323, 326, 354, 380, 506, 307, 34 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করিয়াছেন। 143 আছে বেআইনি সমাবেশ, 448 আছে মানে ওই যে অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ, 323 আছে ভলান্টারি কজিং হার্ট, 326 আছে ভলান্টারি কজিং হার্ট উইথ ডেডলি ওয়েপেন, 354 আছে ওই যে নারী শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ, 380 আছে ঘরে চুরি, 506 আছে অপরাধজনক ভীতি প্রদর্শন, 307 আছে খুনের মানে উদ্যোগ নেওয়া, 34 আছে সাধারণ অভিপ্রায়। এইগুলা ধারায় মামলা সে করেছে। এখন হেতুবাদ সমূহ লিখতে হবে। হেতুবাদ সমূহ, হেতুবাদ মানে হলো আপনার কি কি বলার আছে সেটা। দেখেন, অত্র মামলার অ্যাপিলেন্ট বা আসামিগণ সম্পূর্ণরূপে নির্দোষ নিরপরাধ, মিথ্যামিথ্যভাবে তাহাদেরকে অত্র মামলায় জড়িত করা হয়েছে, যাহা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব আদৌ অনুধাবন করেন নাই, এবং এই কারণে অত্র অ্যাপিল্যান্ট হবে, ল্যান্ড হয়ে গেছে, ডর জায়গা ট দেন, অত্র অ্যাপিলেন্ট বা আসামিগণের বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ রদ রহিত বাতিল যোগ্য। বলছে যে এ জায়গা বলতেছে যে এই যে তারে বিবাদী আসামি কইরা তারে যে শাস্তি দিছে, অ্যাকচুয়ালি এই শাস্তি দেওয়া কি হয় নাই, সঠিক হয় নাই। তারপরে 2 নাম্বার দেখেন, 2 নম্বরে বলছে যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘটনার পারিপার্শ্বিকতা, সাক্ষ্য প্রমাণ এবং আইনগত বিষয়গুলোর সঠিকভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করেন নাই বিধায় প্রদত্ত দণ্ডাদেশ বাতিল ও রদরহিত যোগ্য। পাইছেন? তারপরে দেখেন 3 নাম্বার, রেসপন্ডেন্ট বাদীর আর্জির সহিত সাক্ষীগণের বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ যে কারণে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিগত 7/2/12 ইংরেজি তারিখে আদেশ রদ রহিত ও বাতিলযোগ্য। মানে বলতেছে সাক্ষীরা ওই মামলায় যে সাক্ষ্য দিছে তার সাথে বাদী যে মামলা করছে এই মামলার কোনো কি নাই, মিল নাই, বাট তারপরেও আমারে শুধু শুধু কি দিছে, সাজা দিছে, এই কারণে উক্ত সাজা রদ রহিত ও কি বাতিলযোগ্য। তারপরে 4 নাম্বার যদি দেখেন, যে যেহেতু PW1 মোহাম্মদ মাহবুব আলম তালুকদার তাহার জেরায় স্বীকার করেন যে ভিকটিম ও আসামিরা পাশাপাশি বাসিন্দা ও নিকটাত্মীয়, তার শ্বশুরবাড়ির লোকদের সহিত আসামিদের জমি জমা সংক্রান্ত বিরোধ আছে এবং বহুবার আপোষ নিষ্পত্তি হয়, তাহাদের মধ্যে এখনো মামলা মোকদ্দমা কি আছে, বিদ্যমান আছে। তো আপনি যদি মনে করেন যে এইগুলা মুখস্থ করতে হবে, অ্যাকচুয়ালি এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলা হলো এইগুলা যে হুবহু লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি অন্য মামলার ইয়া দিয়েও লিখতে পারেন। দেখেন, আপনি এইভাবে লিখতে পারেন যে আমার যে আদেশটা দিছে এটা আইনের পরিপন্থী, তারপরে সাক্ষীরা যে সাক্ষ্য দিছে ওই সাক্ষীর ওই বাদীর কথার সাথে তার কোনো কি মিল নাই, PW1 এই কথা বলছে বাদী কইছে এই কথা, PW2 এই কথা কইছে বাদী কইছে এই কথা, বুঝতে পারছেন? দেখেন, PW2 পারুল বেগম বাদী রেসপন্ডেন্টের স্ত্রী ও PW3 শিউলি আক্তার বাদীর মেয়ে ও বাদী রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ কোন নিরপেক্ষ সাক্ষী বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষী প্রমাণ করেন নাই। উহা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিবেচনায় না নিয়ে ভুল সিদ্ধান্ত উপনীত হয়েছেন, যে কারণে অত্র দণ্ডাদেশ রদরহিত বাতিলযোগ্য বটে। এই জায়গা বলছে যে ওনার যারা সাক্ষী দিছে তারা সবাই ওই বাদীর আত্মীয়, এই জায়গা কোনো নিরপেক্ষ সাক্ষী নাই। তো এই মামলাটা আমার যে সাজা দিছে সেটা আইনের কি পরিপন্থী। তারপরে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব সাক্ষীর বক্তব্য ঘটনার বিষয় অসঙ্গতি সমূহ বিবেচনায় না নিয়ে অত্র রায় প্রদান করেছেন, যা রদরহিত ও কি বাতিলযোগ্য।
আর বিচার কালে আসামিদ্বয় বিজ্ঞ আদালতে কি ছিল? হাজির ছিল। বিজ্ঞ আদালতে হাজির ছিল মানে হলো আমরা আইনের প্রতি সম্মান প্রদর্শন করছি, যে বিচার যাই হোক না কেন আমরা কখনো পালাবো না, আমরা ওখানে উপস্থিত ছিলাম। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হইতে আপিলের শর্তে অত্র আসামিগণ জামিনে মুক্ত আছে। অন্যান্য বক্তব্য শুনানিকালে উকিলের বাচনিকে প্রকাশ পাইবে বটে। তো পাইবে হয়ে গেছে, কটা কেটে দেন, পাইবে বটে। অতএব প্রার্থনা উপরোক্ত কারণাধীন ও ন্যায় বিচারের স্বার্থে অত্র ফৌজদারি আপিল গ্রহণ করত। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সাহেবের আদালত ঢাকা সিআর এত নম্বর মকদ্দমা নথি তলবান্তে, দেখছেন নথি তলবান্তে বুঝেন, নিম্ন আদালতের নথিপত্র তলব করতে বলছে, কারণ এইগুলা তো আর তাইরা যাদের কাছে নাই। তলবান্তে উভয় পক্ষের, উভয় হবে উই পক্ষ, একটা ভদেন উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ নিম্ন আদালতের বিগত 7/2 এত ইংরেজি তারিখের দণ্ডাদেশ বাতিল ও রদ করত আসামিদেরকে বেকসুর খালাসের আদেশ দানে হুজুরের কি হয়? মর্জি হয়। ইতি টাং এত। তো মুসাবিদা এমন এক জিনিস, আপনি যদি লিখে না প্র্যাকটিস করেন, যতই মুখস্থ করেন, এটা কিন্তু কাজ হবে না। তো জাস্ট থিওরিটা মনে রাখতে পারেন, মুসাবিদা আদালতের নাম, তারপরে আপিল পিটিশন নাম্বার এত, তারপরে ধারা লিখতে পারেন অথবা পক্ষদের নাম লিখতে পারেন, এরপর বিষয়, তারপরে বাদী পক্ষে বা আপিলকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে মামলার সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে, তারপর হেতুবাদে চলে আসতে হবে। এই হচ্ছে আপিলের পিটিশন। কম্পিউটার এসে যে ঝামেলা হয়েছে, মানুষের শেখার প্রবণতা কমে গেছে। শিখতেছে কম্পিউটার অ্যানালিস্টরা শিখতেছে, তাও ওরে কম্পিউটার ছাড়া ওই কম্পিউটার অ্যানালিস্টে যদি খাতা কলম দিয়ে ধরাই দেন, ও আবার লিখতে পারবে না। ঠিক আছে, তো এজন্য কম্পিউটার আসার কারণে আইনজীবী যারা জুনিয়র আইনজীবী আছে, ইনাদের শেখার প্রবণতা কমে গেছে বা শেখার পদ্ধতি কমে গেছে। কারণ অনেকে আছে যে উকিল হওয়ার পর সিনিয়রের কাছেও যায় না, ওই যাই কম্পিউটার অপারেটরের কাছে যায় যে এই মামলাটা একটু বসাই দেয়। তো বাট আপনি যদি উকিল হতে চান, ভালো হাতে কলমে শেখার কোনো বিকল্প নাই। তো এই ছিল আমাদের আপিল। আপিল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আপিল করতে পারেন। আপিল নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপিল করতে পারেন। অনলাইনে যারা আছেন, আপিলের ক্ষেত্রে আর্জির একটু দিতে হবে, মূল দরখাস্তের ক্ষেত্রে আরো বেশি দেয়, কয়েক পাতা দেয়, মানে আর্জির টোটাল বিবরণ দেয়, কিন্তু আমাদের তো এত লেখার সুযোগ নাই। এই অনলাইনে যারা আছেন, যারা ভর্তি হন না এখনো ভর্তি হন, যাদের বকেয়া আছে বকেয়া পরিশোধ করেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকেন। আগামী মঙ্গলবার দেখা হচ্ছে। পরীক্ষার কথা আপাতত বললাম না, পরীক্ষা বলবানি। মঙ্গলবার ক্লাস আছে। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ক্লাস 2টা আপলোড দেই নাই, প্লাস আজকেরটা 3টা একসাথে আপলোড দিয়ে দিব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।